আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যারা আর্জেন্টাইন ফ্যানরা রয়েছেন তারা ডেফিনেটলি অনেক বেশি ভালো থাকবেন, কারণ ফাইনালি এই সাসপেন্সের শেষটা আমরা দেখলাম। আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করা হয়েছে একটা খুবই ব্রিলিয়েন্ট, ভেরি এলুকুয়েন্ট, ভেরি ক্লাসি একটা ভিডিওর মাধ্যমে। এবং আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন তারা তাদের ফেসবুক পেজ থেকে সেই ভিডিওটা আনলিশ করেছে, এবং সেই ভিডিওর মধ্যেই আর্জেন্টিনার যেই 26 ম্যান স্কোয়াড এবারের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য সেই স্কোয়াডটা তারা ঘোষণা করে ফেলেছে। এবং সেই স্কোয়াড ঘোষণা করার সঙ্গে সঙ্গেই অনেকের অনেক জল্পনা কল্পনা যেগুলো ছিল, যে প্লেয়াররা সুযোগ পাবেন কি পাবেন না, কারা থাকবেন কারা থাকবেন না, স্ক্যালোনির আসলে পরিকল্পনাটা কি, সেটা নিয়ে যেই চিন্তাভাবনাটা ছিল সেটার অনেক কিছুরই হয়তো আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি। এবং আমার খুব সোজাসাপটা অ্যান্সার অ্যাজ অ্যান আর্জেন্টাইন ফ্যান, সেটা হচ্ছে আর্জেন্টিনার এই স্কোয়াডটা দেখে মনে হচ্ছে ইটস আ সেকেন্ড হাফ আর্জেন্টিনা। কিভাবে সেটাই একটু এক্সপ্লেন করি। আর্জেন্টিনার 2022-এর যে স্কোয়াডটা ছিল সেখান থেকে সব মিলিয়ে 9টা পরিবর্তন হয়েছে এই স্কোয়াডে, এবং সবচেয়ে বড় যেই নাম যিনি অমিটেড হয়েছেন 2022-এর স্কোয়াডে ছিলেন বাট এই বিশ্বকাপে নেই, তিনি হচ্ছেন আঙ্গেল ডি মারিয়া, কারণ তিনি রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন। মাঝখানে তাকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে তিনি আবারও রিটায়ারমেন্ট ভেঙে আসবেন কিনা, আর্জেন্টিনার একটা ক্রাইসিস পূরণ করার জন্য। সেই ব্যাপারটা কিন্তু আর ঘটলো না, এবং লিওনেল স্ক্যালোনি তিনি তার মতো করেই তার চিন্তাভাবনার জায়গা থেকে 26 সদস্যের স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছেন। কোর টিমটা ঠিক একই রকমই আছে। আমরা যদি কিপিং পজিশনে যাই, সেখানে এমি মার্টিনেজ আছেন, তার সাথে মুসো এবং রুলি আছেন অ্যাজ ভেরি ভেরি গুড ব্যাকআপস আমি বলবো, এবং খুব যোগ্য ব্যাকআপ হিসেবেই তারা রয়েছেন। তবে এমি মার্টিনেজ আমার মনে হয় প্রথম থেকেই আর্জেন্টিনার স্টার্টিং গোলকিপার হবেন। পুরোটা টুর্নামেন্ট তিনি হয়তো গোলবারটা সামলাবেন। সুতরাং সেটা নিয়ে টেনশন নেই, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। অসুবিধার জায়গা হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্স লাইন। সেই জায়গাটার মধ্যে আসলে আর্জেন্টিনা কি করেছে, লিওনেল স্ক্যালোনি তিনি কিন্তু তার ট্রাইড অ্যান্ড টেস্টেড সেই ডিফেন্ডারদেরকেই আবারও ইনক্লুড করেছেন স্কোয়াডের মধ্যে। তার মধ্যে অন্যতম বেনফিকায় খেলা এই মুহূর্তে নিকোলাস ওটামেন্ডি। বয়স হয়ে গেছে, পেস অনেকটা কমে গেছে, র্যাশ ট্যাকলস অনেক বেশি করে ফেলেন, মিস্টেক প্রোন একজন ডিফেন্ডার। তারপরও তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেনেসির মতো একজন ইয়াং প্রমিসিং, ইনফ্যাক্ট ইজ নট ভেরি ইয়াং বাট ভেরি প্রমিসিং, তার রিসেন্ট ফর্ম অন্তত তাই বলে, মার্কো সেনেসি, তাকে বাদ দিয়ে ওটামেন্ডিকে রাখা হয়েছে। সেটাই একটা বিশাল বড় প্রশ্নের জন্ম দিয়েছে। বাট আমার কাছে মনে হয় যে লিওনেল স্ক্যালোনি তিনি তার যেই ওভারঅল স্কোয়াডের কোরটা আছে, যে কেমিস্ট্রিটা আছে এই স্কোয়াডের মধ্যে, যে স্কোয়াডটা নিয়ে 2021-এর কোপা জেতা, 2022-এর ওয়ার্ল্ড কাপ জেতা, 2024-এর আরও একটা কোপা জেতা, ফিনালেজমা জেতা, এই স্কোয়াডের যে কোর মেম্বারগুলো রয়েছে তাদেরকে যেহেতু তারা অ্যাভেলেবল রয়েছেন, ফিট আছেন, তাদেরকেই আসলে রাখার চেষ্টা বেশি করেছেন। সেটাই একটা রিজন হতে পারে। প্লাস ওটামেন্ডির থাকার আরও একটা কারণ হতে পারে আর্জেন্টিনার আসলে একটা হাইট ফ্যাক্টরের অভাব রয়েছে ডেফিনেটলি এই টিমটার মধ্যে, এবং আর্জেন্টিনা শুধুমাত্র ডিফেন্ড করবে সেই বিষয়টা না চিন্তা করে যখন তারা সেট পিস অ্যাটাকও করতে চাইছে, সেই সময়টা আসলে হাইট প্রোফাইলের একটা ব্যাপার থাকতে পারে, যেই জিনিসটা নিয়ে আসলে খুব চিন্তায় ছিলেন লিওনেল স্ক্যালোনি, এবং সেটারই রেজাল্ট হিসেবে ওটামেন্ডিকে অন্তত স্কোয়াডের মধ্যে রেখেছেন। যদিও আমার কাছে মনে হয় না যে ওটামেন্ডি স্টার্ট করবেন। আমার কাছে মনে হয় আর্জেন্টিনার স্টার্টিং সেন্টার ব্যাক পেয়ারিং হবেন কুতি রোমেরো এবং লিসান্ড্রো মার্টিনেজ। লিসান্ড্রো মার্টিনেজকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে যে তিনি আসলে এনাফ ফিট কিনা। আমার মনে হয় যে তিনি ফিট এনাফ। ম্যান ইউনাইটেডের হয়ে শেষ ভাগটায় তিনি কিন্তু খেলেছেন ফিট হয়ে এসে, সব মিলিয়ে 13টা ম্যাচই তিনি খেলতে পেরেছেন এই সিজনে। ইনজুরি স্ট্রিকেন একটা সিজন ছিল, বাট লিসান্ড্রো মার্টিনেজের কাছ থেকে আসলে আপনারা কি এক্সপেক্ট করতে পারেন বা আমরা কি এক্সপেক্ট করতে পারি সেটা আমরা খুব ভালো মতনই জানি। হি ইজ ভেরি গুড অন দ্য বল, ওয়ান অফ দ্য বেস্ট বল প্লেয়িং ডিফেন্ডার্স এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি, এবং সেই সাথে তার ট্যাকলিং অ্যাবিলিটি বেশ ভালো, তার গেম রিডিং অ্যাবিলিটি বেশ ভালো। হি হ্যাজ দ্যাট পেস অ্যান্ড টেনাসিটি। আসলে ওইটা আর্জেন্টাইন ব্লাডের যে বিষয়টা থাকে, তাকে তো এমনি এমনি মানুষ কষাই বলে না, একটা রিজন আছে ডেফিনেটলি। সো লিসান্ড্রো মার্টিনেজ ইজ দেয়ার। ওটামেন্ডি হয়তো স্টার্ট করবেন না, তিনি লিসান্ড্রো মার্টিনেজ এবং কুতি রোমেরো তারাই স্টার্ট করবেন। মূল আরেকটা সমস্যা হচ্ছে ফুলব্যাক। সেই ফুলব্যাক পজিশনে আবারও কিন্তু সেই মলিনা এবং মন্টিয়েলের ওপরেই নির্ভর করছে আর্জেন্টিনা। এর চেয়ে বেটার অপশনস সত্যি কথা বলতে নেই, সুতরাং তাদেরকেই রাখতে হতো। লেফট ব্যাক পজিশনে টাগলিয়াফিকো ছিলেন, আকুনিয়াকে সুযোগ দেওয়া হয়নি। এবার আকুনিয়া ইজ নট আ ভেরি গুড ডিফেন্ডার, সো তাকে আসলে স্কোয়াডে না রাখাটা আমি অবাক হইনি ব্যাপারটা নিয়ে। টাগলিয়াফিকো আছেন, হি ইজ অলসো নট ভেরি রিলায়েবল, সো ওখানে একটা মেকশিফট ব্যবস্থা করতে হতো। সেই মেকশিফট ব্যবস্থাটার নামই হচ্ছে মেদিনা, ফাকুন্দো মেদিনা। তিনি লেফট ফুটেড সেন্টার ব্যাক, বাট ডেফিনেটলি লেফট ব্যাক পজিশনেও খেলতে পারেন, সো তার ভার্সিটিলিটির কারণে তাকে স্কোয়াডে ইনক্লুড করা হয়েছে। আর বালেডি রয়েছেন আরও একটা সেন্টার ব্যাক অপশন। সো সব মিলিয়ে দিস ইজ আর্জেন্টিনাস ডিফেন্স। ফুল ব্যাক পজিশনটা একটা কনসার্নের জায়গা ডেফিনেটলি, বাট সেন্টার ব্যাক নিয়ে ইফ কুতি রোমেরো অ্যান্ড লিসান্ড্রো মার্টিনেজ আর ফিট অ্যান্ড রেডি টু প্লে, আমার মনে হয় যে ইটস ওয়ান অফ দ্য মোস্ট সলিড সেন্টার ব্যাক পেয়ারিংস এবারের ওয়ার্ল্ড কাপে আমরা দেখবো। মিডফিল্ডে যদি যাই, সেখানে দ্য ইউজুয়াল সাসপেক্টস আর অল দেয়ার। ম্যাকালিস্টার আছেন, এনজো ফার্নান্ডেজ আছেন, যদিও তাদের ক্লাব
হয়ে তারা খুব ভালো ফর্ম কাটাতে পারেননি। ম্যাকালিস্টার উইথ লিভারপুল, এনজো ফার্নান্ডেজ উইথ চেলসি অনেক ধরনের টার্মোয়েলের ভেতর দিয়ে যাচ্ছেন, বাট তারা যেহেতু লিভারপুল কিংবা চেলসির জার্সি পরবেন না, তারা আর্জেন্টিনার জার্সি পরবেন। আমার মনে হয় যে তাদের আসল চেহারাটা অ্যাজ আর্জেন্টাইন্স সেটা কিন্তু বেরিয়ে আসবে, এবং সেটা বেরিয়ে আসলে কি হতে পারে আমরা কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখছি। আর্জেন্টিনা আর র্যাঙ্কড থার্ড ইন দ্য ফিফা র্যাঙ্কিংস ফর লং টাইম, এবং তারা আসলে ওই টপ 3 নিচে যায়নি গত 4-5 বছরের মধ্যে। সো বোঝাই যাচ্ছে যে এই দুজন কতটা রিলায়েবল হতে পারেন ফর দেম ইন দ্য মিডফিল্ড। রড্রিগো ডি পল আছেন, লেগস নেই তার সেরকম, এবং তিনি যেই অল ইন্টেন্ট প্রেসিংটা করতে থাকতেন কিংবা প্রতিপক্ষের মিডফিল্ডারদের জন্য একটা মেনাস হতে পারতেন, পুরো টাইম তিনি এই কাজটা করতে পারবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বাট তারপরও তাকে স্কোয়াডে রাখা হয়েছে, জাস্ট দ্য টিম কেমিস্ট্রি অ্যান্ড অল দোজ থিংস এগুলোকে মাথায় রেখে আই গেস। আর সাথে পারেদেস ডেফিনেটলি আছেন অ্যাজ অ্যান অপশন। সো ওই জায়গাটার মধ্যে আমার মনে হয় যে আর্জেন্টিনা দে হ্যাভ দেয়ার ব্যাকআপস রেডি। লো সেলসোকেও তারা রেখেছে, সো হি ইজ অলসো আউট দেয়ার ইন দ্য মিডফিল্ড। বুয়েন্দিয়াকে রাখা হয়নি মিডফিল্ডে, সেটা একটা চিন্তার বিষয় ছিল বা একটা কন্টেনশনের বিষয় ছিল। আই ডোন্ট ওয়ান্ট টু টক মোর অ্যাবাউট দ্যাট, সেটা নিয়ে খুব বেশি আলোচনা আসলে করতেও চাই না, কারণ নিকো পাজ এই দলটার অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা ফ্রন্ট লাইনের কোনো একটা পজিশনে খেলার মতো প্রস্তুতি নিয়েই এসেছেন, এবং নিকো পাজের উপরই ট্রাস্ট রাখছেন লিওনেল স্ক্যালোনি। এ কারণে বুয়েন্দিয়া, যিনি কিনা আসলে খুব রেগুলারলি ফিচার করতেনও না আর্জেন্টিনার এই টিমটার মধ্যে, তাকে আসলে ইনক্লুড করা হয়নি। আর আই এম নট ভেরি সারপ্রাইজড। লিওনেল স্ক্যালোনি রীতিমতো তার যেই হার্টের সঙ্গে বেঁধে থাকা যে স্কোয়াড সেটার দিকেই আসলে বেশি তাকিয়েছেন, রাদার দেন প্লেয়ার্স যারা ইনফর্ম কিন্তু আর্জেন্টিনার হয়ে রিসেন্টলি খুব বেশি ম্যাচ হয়তো খেলেননি, তাদের উপর তিনি আসলে সেভাবে ট্রাস্টটা করেননি। আমরা মিডফিল্ড থেকে এবারে ফরওয়ার্ড লাইনের দিকে চলে যাই, সেখানে লিওনেল মেসি তো ডেফিনেটলি আছেন হুলিয়ান আলভারেজ, আছেন সেখানে লটারো মার্টিনেজ, এবং সেই সাথে হোজে লোপেজকে রাখা হয়েছে ওই হাইট ফ্যাক্টরের কথা চিন্তা করে। একটা অল আউট একটা সেন্টার ফরওয়ার্ড প্রপার দরকার ছিল এই দলটার মধ্যে ওই হাইট প্রোফাইলটা নিয়ে আসার জন্য। সো হোজে লোপেজ একটা অপশন বি বা সি হিসেবে তাকেই রাখা হয়েছে স্কোয়াডের ভেতরে। আলমাদা রয়েছে, ভেরি ভেরি ট্যালেন্টেড। আই থিঙ্ক এই আর্জেন্টিনার টিমের যে পেসটা, সেই পেসটা হয়তো উইং থেকে তিনি প্রোভাইড করবেন, ডি মারিয়ার অভাবটা পূরণ করার চেষ্টা হয়তো তিনি করবেন। গুলিয়ানো সিমিওনি, ডিয়েগো সিমিওনির ছেলে, তাকেও কিন্তু রাখা হয়েছে, অ্যান্ড দ্যাটস নট ডিউ টু নেপোটিজম। আমার মনে হয় যে তারও খুব ভালো একটা সিজন কেটেছে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে, এবং তিনি ডিজার্ভ করেন এই স্কোয়াডে তার জায়গাটা। বাট দিন শেষে ঘুরে ফিরে নিকো গনজালেজও আছেন বাই দ্য ওয়ে। আমার কাছে তাকে আসলে খুব একটা এফেক্টিভ পেসি উইঙ্গার মনে হয় না। সো সেই জায়গা থেকে তিনি তারপরও স্কোয়াডে আছেন বিকজ অফ হিস রিলায়েবিলিটি অ্যান্ড বিকজ সে এই টিমের ভিতরে বেশ কয়েক বছর ধরে আসলে পার্টিসিপেট করছেন বা ছিলেন। সো ওভারঅল এই হচ্ছে অবস্থা। নিকো পাজ তিনি তো ডেফিনেটলি রয়েছেনই এই অ্যাটাকিং মিড বা ওয়ান অফ দ্য উইংসে পার্টিসিপেট করার জন্য। তো এই হচ্ছে আর্জেন্টিনার স্কোয়াড, এবং আমার কাছে যে কারণে মনে হয়েছে যে তারা সেকেন্ড হাফ আর্জেন্টিনা, কারণ 2022-এর বা 2024-এর লিওনেল মেসি আর এখনের লিওনেল মেসির মধ্যে আরও অনেক তফাৎ রয়েছে। হি হ্যাজ ইভলভড, এবং তাকে আমরা পুরো 90 মিনিট প্রত্যেকটা ম্যাচ হয়তো দেখবো না, সেই রিয়ালিটির জন্য আমাদের আসলে প্রস্তুত থাকতে হবে আর্জেন্টাইন ফ্যান্স হিসেবে। ডিমারিয়াও নেই, সো রেসপন্সিবিলিটির জায়গাটা অন্যান্য অনেক প্লেয়ারদের উপর পড়বে। হুলিয়ান আলভারেজ স্পেসিফিক্যালি, লটারো মার্টিনেজ স্পেসিফিক্যালি, তাদের উপর কিন্তু একটা আলাদা দায়িত্ব এসে পড়বে দলটার আসলে যে গোল দেওয়ার জায়গাটা তৈরি করা, সেই জায়গাগুলো আসলে কভার করার জন্য। বাট ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় যে লিওনেল মেসি যেহেতু ওই 90 মিনিট খেলতে পারবেন না, একটা ডিসিশনের ব্যাপার এখানেই আসতে পারে স্ক্যালোনির, যে তিনি আসলে মেসিকে কিভাবে ব্যবহার করবেন। সেটা আর্জেন্টিনার এবারের ওয়ার্ল্ড কাপে সাকসেস পাওয়া বা না পাওয়ার পেছনে অনেক বড় একটা ভূমিকা রাখবে, এবং আমার মনে হয় স্ক্যালোনি সেই প্রস্তুতিটা নিয়ে রেখেছেন, তার প্ল্যানিং রয়েছে লিওনেল মেসিকে নিয়ে। আমার কাছে মনে হয় যে লিওনেল মেসি উইল বি ইউজড অ্যাজ আ সাবস্টিটিউট ইনস্টেড অফ সামওয়ান যে প্রত্যেকটা ম্যাচ শুরু থেকে স্টার্ট করছে। কারণ আর্জেন্টিনার আসলে এই বিশ্বকাপ জিততে হলে তাদের যে টেমপ্লেটটা ফলো করতে হবে মোস্ট লাইকলি, যেহেতু তারা মিডফিল্ড ওভারলোড করছে, যেহেতু তারা ন্যারো খেলতে চাচ্ছে, যেহেতু মোস্ট লাইকলি তারা মিড ব্লকেই খেলতে চাইবে, সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে দে উইল ট্রাই টু নট কনসিড ফর মেজরিটি অফ দ্য টাইম। সেখান থেকে যদি গোল চলে আসে কোনো না কোনোভাবে তাহলে তো খুবই ভালো। আর শেষ দিকটায় ওই ক্রিয়েটিভিটির স্পার্কটা নিয়ে আসার জন্য মেসিকে বোধহয় ইনক্লুড করতে হবে, এবং সেভাবে মেসিকে ইউজ করতে পারলে আর্জেন্টিনা অন্তত গ্রুপ পর্ব থেকে পেরিয়ে পরবর্তী রাউন্ডে যাবে, এবং কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সঙ্গে দেখা হওয়ার চান্স আছে, সেমিফাইনালে ব্রাজিল কিংবা ইংল্যান্ডের সঙ্গে দেখা হওয়ার চান্স আছে। ভেরি ডিফিকাল্ট অপোনেন্টস। 2022-এ আর্জেন্টিনা ফাইনালে যাওয়ার আগ পর্যন্ত কোনো ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের সঙ্গে তারা ফেসই করেনি। সো সেই জায়গা থেকে লাকও কিন্তু একটা ফেভার করার বিষয় থাকে। এবারের ফিক্সচার্স সব যা দেখছি, সব ঠিকঠাক থাকলে পর্তুগাল বা ইংল্যান্ড, ব্রাজিল এই ধরনের টিমকে তাদের কোয়ার্টার বা সেমিতে ফেস করতে হবে ইভেন বিফোর গোয়িং টু দ্য ফাইনাল। সো ওই পর্যন্ত যাওয়ার দরকার নাই। শুরু থেকে আর্জেন্টিনার টেমপ্লেটটাই আমার মনে হয় এটা হওয়া দরকার যে তারা ফার্স্ট হাফ
60 মিনিটস পর্যন্ত অ্যাটলিস্ট দে উইল ট্রাই নট টু কনসিড, এবং তারা একটা ট্রানজিশনাল কাউন্টার অ্যাটাক ফুটবলে যাওয়ার চেষ্টা করবে, স্টেইং অন আ মিড টু লো ব্লক, এবং তারপর যদি ক্রিয়েটিভিটির এক্সট্রা প্রয়োজনটা হয় তখনই আসলে ম্যাজিশিয়ান লিওনেল মেসিকে তারা নামাবে, এবং সেটা করলে আমার মনে হয় আর্জেন্টিনার জন্য একটা বেটার রেজাল্ট আসার পসিবিলিটি আছে। মেসিকে শুরু থেকে নামালে ইউ রান দ্য রিস্ক যে সে যদি ইনজুর্ড হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে তাকে পাওয়াই যাবে না, যেটা আরও বেশি কঠিন হবে আর্জেন্টিনার জন্য। এবং লিওনেল মেসি আসলে শুরু থেকে খেলে ইনকেস যদি 60 মিনিটসের মধ্যে আর্জেন্টিনা তাদের আশানুরূপ ফলাফলটা না বের করতে পারে, তখন কিন্তু বেঞ্চ থেকে এক্স ফ্যাক্টর হিসেবে নামানোর মতো কাউকে আপনি অপশন হিসেবে পাবেন না খুঁজে। সো ওই জায়গাটাই আমার মনে হয় যে স্ক্যালোনির একটা বিরাট বড় ট্যাকটিক্যাল চিন্তা ভাবনার জায়গায় থাকবে, এবং সেখানেই তার 11-এ মোস্ট লাইকলি তিনি মেসিকে স্টার্ট না করিয়ে বেঞ্চ থেকেই নামাতে পারেন, আমার ধারণা এটা। দেখা যাক, ওয়ার্ল্ড কাপ শুরু হলে আমরা বুঝতে পারবো যে মেসি আসলে কোন অবস্থায় রয়েছেন ফিটনেস ওয়াইজ, এবং তিনি আসলেই আর্জেন্টিনার দলকে এবারও ক্যারি করে নিয়ে যেতে পারবেন কিনা, যেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। আমার লিসান্ড্রো মার্টিনেজ, ফুলিয়ান আলভারেজ এবং লটারো মার্টিনেজ, নিকো পাজ, এনজো ম্যাকালিস্টার, মনে হচ্ছে তাদেরকে একটা এক্সট্রা এফোর্ট দিতে হবে এবারের ওয়ার্ল্ড কাপে যদি তারা আর্জেন্টিনাকে নিয়ে যেতে চায় তাদের টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতায় এবং ওভারঅল ফোর্থ ওয়ার্ল্ড কাপটা জেতায়। স্কোয়াডটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের কোনো ফেভারিট প্লেয়ার মিস আউট করে ফেলেছে কিনা এই স্কোয়াড থেকে আপনারা জানিয়ে দিন। আর্জেন্টিনার ট্যাকটিক্স কেমন হবে এবারের বিশ্বকাপে সেটা নিয়েও আপনাদের ধারণা আপনারা শেয়ার করতে পারেন ডেফিনেটলি। অল স্পোর্ট এবিপির সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সবাই। ঈদের শুভেচ্ছা আবারও সবাইকে।